টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই প্রশ্নপত্রটি নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সেট করা হয়েছে। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। প্রথমে প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার এবং তোমাদের নম্বর বিভাজন কি হিসাবে থাকছে। তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। তাহলে দেখে নাও আজকের প্রশ্নোত্তর পর্বটি। প্রথমে দেখো তোমাদের নাম্বার বিভাজন ঠিক কেমন হতে চলেছে। প্রথমে দেখো পৃথিবীর পরিক্রমণ, এখান থেকে তোমার 2টো এমসিকিউ থাকবে। ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় 2টো এমসিকিউ থাকবে। বায়ুর চাপ থেকে কোনো এমসিকিউ থাকবে না। এশিয়া মহাদেশ থেকে 2টো এমসিকিউ থাকবে। এবার এই যে 4টে চ্যাপ্টার, এই 4টে চ্যাপ্টার মিলিয়ে তোমাদের 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বরের প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। এভাবে মোট তোমাদের 30 নম্বরের নাম্বার বিভাজন হবে। তো দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন কি রয়েছে? পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে বলে অনুসুর অবস্থান, অপসুর অবস্থান, বিষুব নাকি রবিমার্গ? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অনুসুর অবস্থান। নেক্সট দেখো, মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার, 12.2 কিলোমিটার, 13.2 কিলোমিটার নাকি 14.2 কিলোমিটার? উত্তর হচ্ছে 11.2 কিলোমিটার। তারপরের প্রশ্ন, ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত জায়গাটি হলো 82 ডিগ্রি পূর্ব, 82.5 ডিগ্রি পূর্ব, 82.5 ডিগ্রি পশ্চিম, 88.5 ডিগ্রি পূর্ব? উত্তর হচ্ছে 82.5 ডিগ্রি পূর্ব। তারপর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি নাকি 80 ডিগ্রি? উত্তর হচ্ছে 180 ডিগ্রি। পরের প্রশ্ন, এশিয়ায় একটি উত্তর বাহিনী নদী হলো গঙ্গা, ইরাবতী, ওব নাকি আমুর? উত্তর হচ্ছে ওব। পরের প্রশ্ন, চীনের ম্যানচেস্টার বলা হয় চুংকিংকে, সাংহাইকে, নানকিংকে নাকি হুনানকে? এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে সাংহাইকে। এবার দেখো পরের যেটা আছে শূন্যস্থান পূরণ করো। 1/2 গুণ 4 সমান 2। 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হলো উত্তরায়ণ। বায়ুর চাপমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। হুয়াংহো নদীকে পিত নদী বলা হয়। আর বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম হচ্ছে ঘাওয়ার। এবার দেখা চলে আসছে পরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 গুণ 2 সমান 2। আচ্ছা, এর উত্তরে যাওয়ার আগে বলে রাখি তোমাদের এই চ্যানেলে কিন্তু রায় মার্টিনের সমস্ত সাবজেক্টের প্রশ্ন এবং তার উত্তর স্কুল ধরে ধরে করানো হবে এবং তোমাদের একটা সেটের অলরেডি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সাজেশন অল সাবজেক্টের দেওয়া হয়ে গেছে নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী। পরবর্তীতে তোমরা কোন সাবজেক্ট চাও সেটা কমেন্টে জানাবে এবং রায় মার্টিনের কোন সাবজেক্ট তোমরা চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে। সেখানে তোমাদের স্কুলের নাম এবং কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। এবার দেখো পরের যে প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি? উত্তর লিখবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেক্সট 2 নম্বর, এভারেস্টে বায়ুচাপ কত? উত্তর লিখবে 300 মিলিবার। এবার দেখো পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে। প্রথম যে প্রশ্ন দেখে নাও, মুক্তিবেগ বলতে কি বোঝো? উত্তর লিখবে কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে উপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে। একে মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি বলে। ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। যেমন কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছায়। পরের প্রশ্ন, মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলা হয়? উত্তর লিখবে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর মেরু অঞ্চলে সূর্য অস্ত যায় না, অর্থাৎ এই সময় একটানা 6 মাস দিন। ফলে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে সাধারণত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত গভীর রাতেও সূর্যকে দেখা যায়। এই জন্য একে নিশীথ সূর্যের দেশ এবং নরওয়ের হ্যামারফেস্ট বন্দর ও তার আশেপাশের অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট সান বা মধ্যরাতে সূর্যের দেশ বলা হয়। এবার দেখো পরের প্রশ্ন, অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে অক্ষরেখা বা সমক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো দিয়ে প্রথম পয়েন্ট নেবে পূর্ব পশ্চিমে বেষ্টন, দিয়ে লিখবে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। 2 নম্বর পয়েন্ট নেবে আকৃতি, অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। 3 নম্বর পয়েন্ট নেবে মান, অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। সংখ্যা,
নিরক্ষরেখার উভয় দিকে 1 ডিগ্রি অন্তর 89টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। নিরক্ষরেখা সহ দুটি গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা 179টি, বা নিরক্ষরেখা 0 ডিগ্রি প্লাস 89 যোগ 89। 4 নম্বর দেখো, মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করেন কেন? উত্তর লিখবে আমাদের শরীরে রক্তের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে সামান্য বেশি। মহাকাশচারীরা যখন মহাকাশে অবস্থান করেন তখন সেখানে বায়ু না থাকায় চাপও থাকে না, ফলে বিশেষ ব্যবস্থা না গ্রহণ করলে দেহের রক্তের চাপ প্রবল হয়ে মহাকাশচারীদের দেহ ফেটে যেত। এই কারণে তারা বিশেষ ধরনের পোশাক পরেন। এর ফলে মহাকাশচারীদের দেহ অভ্যন্তরে রক্তের চাপ এবং বায়ুর চাপ দেহের বাইরে বায়ুর চাপের সমান হয়, ফলে বিপদ ঘটে না। পরের প্রশ্ন, নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম যে প্রশ্ন দেখে নাও কি আছে, অপসুর অবস্থান বলতে কি বোঝো? বিষুব কথার অর্থ কি? উত্তর কি লিখবে দেখো, অপসুর অবস্থান দিয়ে লিখবে পরিক্রমণ পথে সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সর্বাধিক হয় 4 জুলাই। এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব দাঁড়ায় প্রায় 15,20,00,000 কিলোমিটার। ওই দিনকে বলা হয় অপসুর। অপ মানে হচ্ছে দূরে, আর সুর মানে হচ্ছে সূর্য। বিষুব কথার অর্থ হচ্ছে সমান। দেখো দ্বিতীয় পাঠের প্রশ্নের উত্তর হচ্ছে বিষুব কথার অর্থ সমান। এবার দেখো 2 নম্বর, এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর লিখবে বৈশিষ্ট্য 1, উষ্ণতা। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত, পশ্চিম বায়ুর প্রভাবে শীতকালে 25 থেকে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। আবহাওয়া দিয়ে লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সমুদ্র প্রবাহাধীন সংহাওয়াপন্ন ও রোদ ঝলমলে আবহাওয়া দেখা যায়। এবার দেখো 3 দাগের প্রশ্ন, এশিয়া মহাদেশের দক্ষিণবাহী নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর কি লিখবে দেখো, বৈশিষ্ট্য দিয়ে লিখবে 1, নদীগুলি বরফ গলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট। 2, মৌসুমী জলবায়ু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য অধিক বৃষ্টির ফলে বর্ষাকালে বন্যা হয়। 3, পার্বত্য প্রবাহে নদীগুলিকে গভীর গিরিখাত এবং নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়। 4, নদীগুলির বেশিরভাগ ক্ষেত্র পূর্ববর্তী নদী। 5, নদীর অববাহিকায় উর্বর সমভূমির সৃষ্টি হয়েছে। এবার দেখো 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্নটা রয়েছে, চিত্র সহকারে অপসুর ও অনুসুর অবস্থান সম্পর্কে আলোচনা করো। এর উত্তরে কি লিখবে দেখো, এর উত্তরটা আমি আর পড়ছি না, এর উত্তরটা বড় রয়েছে, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। দেখো এখানে ভিডিওতে তোমাদের এই উত্তরটা ডিসপ্লে করছে, তোমরা সুন্দর করে লিখে নেবে। দেখো প্রথমে উত্তরে তোমরা অনুসুর অবস্থান কাকে বলে এবং অপসুর অবস্থান কাকে বলে সেটা লিখলে। তারপরে পয়েন্ট দিবে পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থানের কারণ দিয়ে দেখো এটা লিখে নেবে। তারপরে দেখো তোমাদের যে নেক্সট পয়েন্ট সেটা তোমরা দেখে নাও, পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থানের প্রভাব। সেই প্রভাবটা তোমরা এখানে পয়েন্ট অনুযায়ী লিখবে। প্রথম যে পয়েন্ট, সূর্যের আয়তনের আপাত হ্রাস বৃদ্ধি, ঠিক আছে। তো এখানে 1, 2 পয়েন্টটা লিখবে। তারপরে পৃথিবীর গতির হ্রাস বৃদ্ধি দিয়ে 1 নম্বর পয়েন্ট লিখবে। তারপরে এখানে তোমাদের শেষে দেখো 2 নম্বর পয়েন্ট লিখলে। এবার দেখো এই প্রশ্নটা যেহেতু বড়, এর একটা কন্টিনিউয়েশন পার্ট আছে, দেখে নাও। চিত্র সহকারে বলেছে, চিত্রটাও এখানে দেবো। পরের পয়েন্ট দেবে ঋতুর স্থায়িত্ব বৃদ্ধি দিয়ে তোমরা লিখে দেবে, যেমন ডিসপ্লে হচ্ছে সেই রকম, ঠিক আছে। এবার এখানে তোমাদের 4টা পয়েন্ট লিখলে, 4টা পয়েন্ট লেখার পরে এখানে দেখো অপসুর অনুসুর অবস্থান যে ছবিটা আছে সেটা সুন্দর করে তোমরা এঁকে দেবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার দেখো পরের যে প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য উল্লেখ করতে বলেছে। তো এর উত্তরে তোমরা কি লিখবে, অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য দেখো এখানে বিষয়গুলো আমি লিখিয়ে দিয়েছি, সংজ্ঞা, সংখ্যা, আকৃতি, সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। আর এদিকে দেখো অক্ষরেখা আর দ্রাঘিমারেখা, এইটা ভালো করে তোমরা টুকে নেবে। এইখানে দেখো, এখানটা হয়তো এখানে জায়গাটা বুঝতে পারছো না, আমি বলে দিচ্ছি। সর্বোচ্চ সর্বনিম্ন মানের ক্ষেত্রে অক্ষরেখার ক্ষেত্রে আছে অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। আর দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি এবং সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো চলে আসছি পরবর্তী যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ কয় প্রকার ও কি কি? সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরে তোমরা কি লিখবে, বায়ুচাপের শ্রেণীবিভাগ দিয়ে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুর 2 ধরনের চাপ দেখা যায়, যথা 1 উচ্চচাপ হাই প্রেশার আর 2 নিম্নচাপ। উচ্চচাপ পয়েন্ট দিয়ে লিখবে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আয়তনে বায়ুর চাপ পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা বেড়ে গিয়ে যখন সেটি 1013 মিলিবার বা তার বেশি হয় তাকে বায়ুর উচ্চচাপ বলে। দিয়ে বৈশিষ্ট্য এভাবে পয়েন্ট করে লিখবে, যেমন করে পয়েন্ট করে লেখাচ্ছি এখানে।
ঠিক একইভাবে সুন্দর করে পয়েন্ট করে এটা লিখবে। দেখো বৈশিষ্ট্যগুলো এখানে হলো। এবার দেখো নিম্নচাপ বা লো প্রেশার, নিম্নচাপের ক্ষেত্রে লিখবে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আয়তনের বায়ুর চাপ পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা কমে গিয়ে যখন সেটি 986 মিলিবার বা তার কম হয় তাকে বায়ু নিম্নচাপ বলে। দেখো বায়ু নিম্নচাপের যে বৈশিষ্ট্য 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট সুন্দর করে লিখবে। ঠিক আছে, এবার দেখো সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য পরের প্রশ্ন ছিল। এবার 3টি বৈশিষ্ট্য এখানে দেখো। প্রথম বৈশিষ্ট্য, সমচাপ রেখায় বায়ুচাপগুলিকে মিলিবার এককে প্রকাশ করা হয়। পৃথিবীর বায়ুচাপ সাধারণত 980 মিলিবার থেকে 1050 মিলিবার। 2 নম্বর, সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলি সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসাবে দেখানো হয়। আর 3 নম্বর, সাধারণত স্থলভাগের ওপর সমচাপ রেখাগুলি আঁকাবাঁকাভাবে বিস্তৃত থাকে এবং জলভাগের উপরে প্রায় সমান্তরালভাবে বিস্তৃত হয়। সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ বা অতিক্রম করে না। ঠিক আছে। 4 নম্বর, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? কোন নদীকে স্বর্ণের রেণুর নদী বলে? আর সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে কেন? তো দেখো এখানে 3টে পার্টে প্রশ্ন আছে, উত্তরটাও কিন্তু 3টে পার্টে হবে। তো দেখো প্রথম পার্টের যে উত্তরটা তোমরা দেখে নাও, এখানে ডিসপ্লে হচ্ছে, আমি আর পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। দেখতে পাচ্ছ আশা করি। আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এখানে দেখো চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন, সেই বৈচিত্র্য যে লক্ষ্য করা যায় সেটা পয়েন্টের আকারে কিন্তু এখানে লেখানো হচ্ছে। সেরকম তোমরা পয়েন্টের আকারে সুন্দর করে লিখবে। দেখ, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য হচ্ছে নেক্সট পয়েন্ট। প্রথমে হচ্ছে অবস্থান, তারপর ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, তারপর পরবর্তী পয়েন্ট দিবে। ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। দেখো এইভাবে তোমরা 5টা পয়েন্ট দিবে। আরও পার্ট আছে, কন্টিনিউশন পার্ট আছে, দেখে নাও। এখানে অবস্থান, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, নদ নদী ও হ্রদের বৈচিত্র্য, ভূগাঠনিক বৈচিত্র্য, জলবায়ুর বৈচিত্র্য, এগুলো লেখার পরে পরে কি আছে দেখো, স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য দিয়ে এটা লিখবে। ঠিক আছে, তারপরে দেখো পরের পয়েন্ট কি আসছে, 7 নম্বর জনবন্টনের বৈচিত্র্য, 8 নম্বর সামাজিক অর্থনৈতিক গুরুত্ব। তারপরে দেখো যে প্রশ্নটা আছে, স্বর্ণরেণু নদী, ইয়াংসি নদীকে স্বর্ণরেণু নদী বলে। তারপরে চীনের ম্যানচেস্টার নিয়ে যেটা আছে সেখানে লিখবে ইংল্যান্ডের ম্যানচেস্টার হলো বিখ্যাত বজ্রবয়ন শিল্পকেন্দ্র। চীনের সাংহাই শহরে কার্পাস, রেশম ও পশম শিল্পজাত দ্রব্য প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবং সাংহাই বন্দরের নিকট বস্ত্রশিল্পের উন্নতিতে বিশেষ সহায়তা করেছে, তাই সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়। তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের পরবর্তী প্রশ্নোত্তর খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে, তার জন্য সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এর পরবর্তীতে রায়-মার্টিনের কোন সাবজেক্টের কোন স্কুলের প্রশ্ন চাও, বা তোমাদের যে সাজেশান দিচ্ছি সে কোন সাবজেক্টে তোমার সাজেশান চাও প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের, সেটা কমেন্ট লিখে জানাবে। কমেন্টে তোমাদের স্কুলের নাম এবং তোমরা কে কোন জায়গায় দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তোমাদের যে এইটাই যে হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই। তোমাদের হলিস্টিক প্যাটার্নটা তোমাদের কাছে নতুন, এই টাইপের প্রশ্ন আসবে। আমি যতগুলো তোমাদের সেট করাবো, রায়-মার্টিনের সেট থেকে শুরু করে তোমাদের যে সাজেশান সেট, সেগুলো ভালো করে করো এবং বইটা ফুটিয়ে করো। এর বাইরে থেকে দেখবে তোমাদের প্রশ্ন কোনো আসছে না। এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা, তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।